রাজধানীতে আগুনে পুড়ল হাজারীবাগ বস্তি, নিঃস্ব বহু পরিবার। ভাসান থেকে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 6 জন হাসপাতালে। সদরঘাটে 5 প্রাণহানির ঘটনায় গ্রেফতারকৃতদের রিমান্ড চাইবে পুলিশ। পিরোজপুরে বেল্লালের পরিবারে চলছে শোকের মাতম। ঈদের দ্বিতীয় দিনও ঢাকা ছাড়ছে মানুষ। ট্রেন লঞ্চেও চাপ, বাসে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ, ছুটিতে বিনোদন কেন্দ্রে ভিড়। এবং আওয়ামী বিদ্বেষ থেকেই ভারতীয় পণ্য বর্জন করছে দেশের জনগণ, দাবি মঈন খানের। দিল্লির দাদাগিরির প্রতিবাদ, মত মান্নার। ঈদ মোবারক সবাইকে। ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ দুপুর। দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি কানিজ লাবণী। দর্শক, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। আগুনে পুড়ল রাজধানীর হাজারীবাগ ঝাউচরের মোড়ের বস্তি। শুক্রবার দুপুর 11:15টার দিকে এই আগুন লাগে। এতে বেশ কিছু ঘর পুড়ে যায়। স্থানীয়রা বলছেন, পাশের ভাঙাড়ির দোকান থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে হাজারীবাগ ফায়ার স্টেশনের 2টি, লালবাগের 2টি, মোহাম্মদপুরের 2টি ও পুরান ঢাকার সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের 1টি সহ মোট 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 1 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্লাস্টিকের ভাঙাড়ির দোকান ছিল, ওইখান থেকে সূত্রপাতটা আগুনের ওইখান থেকে সূত্রপাত আপনার ওইখান থেকেই আপনার পুরো ইয়াতে ছড়াই গেছে, এরিয়াতে ছড়াই গেছে। আমি নিজে উপরটা মনে হয় আপনাদের একটু সহযোগিতা করার চেষ্টা করছি, আর ফায়ার সার্ভিসের গাড়িগুলো অনেক পরে আসছে। ভাঙাড়ির দোকান ছিল, মানে ওই যে কাগজের গোডাউন, রিস্কার ইয়ে ছেলে, মানে ব্যান গাড়ির মসজিদের জায়গা তো অনেক সব ফিরে গেছিল। দর্শক, হাজারীবাগের ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, আগুনে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, ফায়ার সার্ভিস কি বলছে, আগুনের সূত্রপাতের ব্যাপারেও আমাদেরকে তথ্য জানাবেন। লাবণী, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি অর্থাৎ 11:30টার দিকেও টিন শেড বিল্ডিং ছিল, অর্থাৎ এখানে মাদ্রাসা ছিল, আর এর চারপাশে যে জায়গাগুলো ছিল সেগুলোতে দোকান ছিল, ভাঙাড়ির দোকান, প্লাস্টিক, পলিথিন সহ বিভিন্ন দোকানপাট ছিল। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে যে এতিম ছেলেমেয়েরা যারা পড়াশোনা করতো, অর্থাৎ কোরআন শিক্ষার জন্য যারা এখানে এসেছিল, তারা ঈদের ছুটিতে বাড়ি থাকার কারণে তেমন কোনো হতাহত হয় নাই, তবে তাদের যে মালামাল ছিল সে মালামালগুলো আসলে পুরো একবারে ছাই হয়ে গেছে। এখানে পুরো এলাকাটা এখন আসলে ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ অবশিষ্ট থাকার মতো এখানে কোনো জিনিসে আর রইল না। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে যে কোরআন শরীফগুলো ছিল কিংবা তাদের যে মালামাল রাখার জন্য যে ট্রাঙ্কগুলো ছিল, সব কিছু আসলে পুরো একবারে ছাই হয়ে গেছে। এখানে অবশিষ্ট থাকার মতো আসলে তেমন কোনো কিছু নেই। এগুলো সব কিছু হচ্ছে কোরআনের পাতা। এগুলো আসলে সবই আসলে চারো সাইড পুড়ে গেল, আসলে মাঝখানে অংশটুকু এখনও পড়ে নাই। তবে এখানে ফায়ার সার্ভিসের 7টা ইউনিট 1 ঘন্টার যে দীর্ঘ চেষ্টা, সেই চেষ্টার পর আসলে এটি আসলে আগুন নিয়ন্ত্রণে আনতে তারা সক্ষম হন। এবং তাদের যে বাচ্চারা, যেসব শিশু বাচ্চারা এখানে আসলে পড়াশোনা করতো, তাদের যত মালামাল ছিল সবই পুড়ে যায়। এখানে মাদ্রাসা এবং মসজিদের একটি অংশ এখন আসলে তেমন ক্ষয়ক্ষতি হয় নাই, তবে মাদ্রাসা এবং দোকানপাট যেগুলো ছিল সেগুলো আসলে পুরো একবারে ছাই হয়। আমি যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে বেশ কয়েকটি গ্যারেজও ছিল, এবং গ্যারেজে অটো রিক্সা এবং কি যে ভ্যান গাড়িগুলো ছিল, সে ভ্যান গাড়িগুলো আসলে একবারে পুরো ছাই হয়ে যায়। এছাড়া পার্শ্ববর্তী যে দোকানগুলো ছিল, যেটি বলছিলাম যে প্লাস্টিক এবং কি যে পলিথিন এবং যে কারখানাগুলো, অর্থাৎ কারখানাও ছিল এখানে, সব কিছু আসলে পুরো মুহূর্তের মধ্যে ছাই হয়ে যায়। যেহেতু প্লাস্টিক থেকে বলা হচ্ছে আগুনের সূত্রপাত, সেই প্লাস্টিক থেকে আগুনের সূত্রপাত হওয়াতে আসলে দ্রুত আগুনটি ছড়িয়ে পড়ে, এবং দ্রুত আগুনটি ছড়িয়ে পড়ে একবারে সব কিছু আসলে পুড়ে যায়। এখানে যে খাবার হোটেল ছিল কিংবা দোকান ছিল, সেই কোনো কিছু আসলে শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হয়নি। তবে এখনও ফায়ার সার্ভিসের সদস্যরা পানি ছিটানোর চেষ্টা করছেন, যে অবশিষ্ট যে একটু রয়েছে সেখান থেকে যেন আবারও আগুন ছড়িয়ে না পড়ে, তার জন্য আসলে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে একটু বলে রাখি যে এখানকার আগুনের যে সকাল 11:50 যখন আগুন লাগে, তখন থেকে ফায়ার সার্ভিস এখানে আসে এবং আগুন তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, এবং সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে আনতেও তারা সক্ষম হন। তো লাবণী, এই ছিল আমার কাছে এখানকার আগুনের সর্বশেষ সংবাদ। ধন্যবাদ মাইনুদ্দিন আরিফ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, হাজারীবাগ ঝাউচরের মোড়ের বস্তিতে আগুন লেগেছে, এ ব্যাপারেই সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।
এদিকে রাজধানীর মিরপুরের ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের নারী শিশু সহ 6 জন দগ্ধ হয়েছেন। শুক্রবার ভোরে ভাসানটেক 13 নম্বর কালভার্ট রোড এলাকায় এ ঘটনা ঘটে। ভোর সোয়া 5টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। দগ্ধরা হলেন মেহরুন্নেসা, সূর্যবানু, লামিয়া, লিটন, লিজা ও সুজন। বর্তমানে তাদের জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। দগ্ধ সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক ডক্টর তরিকুল ইসলাম। জানা গেছে, মশার কয়েল ধরাতে গিয়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটে। গ্যাসের পাইপ থেকে লিক হয়ে ঘরের ভিতরে গ্যাস ছড়িয়ে গেছে। যখন কয়েল জ্বালাইছে তখন এই আগুনটা লাগছে। এখন মেডিকেলে আসছি, আর মেডিকেলে এসে দেখি তাদের অবস্থা খুবই সিরিয়াস, খুবই খারাপ। তাদের তো চিনাই যায় না, কে লিটন, কে লামিয়া, কে সুজন, কে লিজা, কে লিজার আম্মু, কি লিজার নানু, কাউকে চিনা যায় না। তারা এভাবে পড়ছে। এদিকে আগুনে পুড়ল চট্টগ্রামের মৈচারটেক এলাকায় এস আলম ভেজিটেবল অয়েল কারখানা। শুক্রবার সকাল 8:25 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। শুরুতে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় 2টি ইউনিট, পরে ফায়ার সার্ভিসের আরও 6টি ইউনিট আসে। সকাল 9:20 আগুন নিয়ন্ত্রণে আনে তারা। এর আগে গেল 4 মার্চ কর্ণফুলী নদীর তীরে এস আলম গ্রুপের চিনি পরিশোধন কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। কয়েকদিনের চেষ্টায় সেই গুদামের আগুন নেভানো সম্ভব হয়। রাজধানীর সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে 5 জন নিহতের ঘটনায় অবহেলাজনিত মৃত্যু অভিযোগ এনে কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে বিআইডব্লিউটিএ। বৃহস্পতিবার রাতে করা মামলায় আটক 5 জনকে গ্রেফতার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের রিমান্ড চাইবে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে নিহত 5 জনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ঈদের দিন বিকেলে সদরঘাট ফারহান লঞ্চের ধাক্কায় তাশরিফ 4 লঞ্চের রশি ছিঁড়ে 5 জনের মৃত্যু হয়। সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে 5 জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইবে পুলিশ। দর্শক, এ ব্যাপারে বিস্তারিত জানাতে নিম্ন আদালত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, আসামিদের রিমান্ডের বিষয়ে পুলিশ কি বলছে, আর সদরঘাটে আপনি আজকে কেমন পরিস্থিতি দেখলেন, কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। লাবণী, আপনাকে ধন্যবাদ। আজকে সদরঘাটে কিন্তু চাঁদপুরগামী এবং ভোলার ইলিশাগামী কিছু লঞ্চ রয়েছে, সেটি আসলে যাত্রীদের কিন্তু বেশ চাপ রয়েছে। ঈদের দ্বিতীয় দিনও অনেকেই আসলে বাড়ি যেতে পারেননি, সেই কারণে আজকেই কিন্তু তারা আসলে আপনারা বাড়ি গিয়েছেন এবং যেহেতু ভিড় কম হতে পারে সেই উপলক্ষে আজকে তারা বাড়ি গিয়েছেন। এবং আপনি আরও একটি তথ্য জানতে চেয়েছিলেন, সেটি হলো গতকাল যে লঞ্চ দুর্ঘটনা ঘটেছে সেটি সম্পর্কে আমরা সকাল থেকে যেটি জেনেছি, সকালে ভ্রাম্যমাণ আদালত বিআইডব্লিউটিতে তারা আসলে একটা অভিযান চালিয়েছে এবং সেই অভিযান চালিয়ে কিন্তু একটি লঞ্চকে প্রায় 3000 টাকা জরিমানা করেছে। কারণ সেই সিঁড়িটির পাশে আসলে কোনো রেলিং ছিল না, এই কারণে কিন্তু আর কি আপনার 3000 টাকা জরিমানা করেছে। এছাড়া অন্য যেসব লঞ্চ রয়েছে সেগুলোর আসলে যে দড়িগুলো রাখা হয়, যে দড়িগুলো ছিঁড়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছিল, সেই দড়িটি কিন্তু আপনার যাদের মেয়াদ উত্তীর্ণ দড়ি ছিল তাদেরকেও আসলে সেই দড়িগুলো জব্দ করা হয়েছে এবং শিগগিরই পরিবর্তন করার নির্দেশনা কিন্তু বিআইডব্লিউটি কর্তৃপক্ষ দিয়েছেন। আরেকটি আপনাকে বলে রাখি যে আমরা নৌ পুলিশের যে পুলিশ সুপার, আমরা তার সাথে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন, আজকে সকালে যে আসামিদের নামে কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছিল এই আপনার
এই লঞ্চ দুর্ঘটনার কারণে, এবং সেই আসামিদের কাছে সকালে নিম্ন আদালতে নিয়ে আসা হয়েছে এবং নৌপুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ডও চাওয়া হয়েছে এবং আজকে বিকাল 3টা নাগাদ কোর্ট বসবে এবং কোর্ট বসলে হিয়ারিং হবে এবং হিয়ারিং হওয়ার পরে আসলে আদালত কি সিদ্ধান্ত নেয় 7 দিনের রিমান্ড মঞ্জুর করবে না কি করবে সেটি আসলে আদালতের বিষয়, সেটি তারা বলবেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, নৌপুলিশ কর্তৃপক্ষ কিন্তু আসলে বেশ তৎপর রয়েছিল আজকে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যেন লঞ্চ পারাপারি করে না করে, এবং এই ধরনের বিষয়গুলো আসলে তারা কিন্তু আপনারা এবার নজরদারিতে নিয়ে এসেছেন এবং সেই সাথে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ কিন্তু বিশেষ নজরদারি করছেন আজকে সকাল থেকে আমরা সেটি দেখেছি। আর আপনাকে একটু বলে রাখি, যারা এখানে কিন্তু আসলে আপনার কিছু আপনার আজকে কিন্তু আপনার আবেদন জানানো হয়েছে রিমান্ডের, এবং সেই রিমান্ডের আবেদনের পরে কিন্তু আপনার হলো হিয়ারিং হবে এবং হিয়ারিংয়ের পরে হয়তো বা জানা যাবে আসলে রিমান্ড মঞ্জুর করা হয়েছে কিনা। এবং আরেকটু বলে রাখি, আজকে কিন্তু বিআইডব্লিউটি এর পক্ষ থেকে যে তিন সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির কিন্তু আজকে তার তদন্ত প্রতিবেদনের কিন্তু আজকে প্রথম কার্য দিবস এবং আজকে তারা কিন্তু সেই তদন্ত কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। লাবণী, এই ছিল আমার কাছে নিম্ন আদালত থেকে লঞ্চ দুর্ঘটনা নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ নিয়াজ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে 5 জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইবে পুলিশ। এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন, সেই সাথে জানাচ্ছিলেন সদরঘাটের সর্বশেষ পরিস্থিতির ব্যাপারেও। সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে নিহত 5 জনের মধ্যে 3 জন একই পরিবারের সদস্য। তাদের মরদেহ আজ সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গ্রামের বাড়িতে দাফন করা হয়। এ পরিবারে চলছে শোকের মাতম। পিরোজপুর থেকে হাসিবুল ইসলাম হাসানের তথ্য ছবিতে জাস্ট রিপোর্ট। 6 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে বেল্লাল গ্রামের বাড়িতে ফিরলেন, তবে লাশ হয়ে। বৃহস্পতিবার বিকেলে সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় প্রাণ যায় পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বেল্লাল হোসেন, স্ত্রী মুক্তা বেগম ও 3 বছরের শিশু সন্তান মাইশার। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নে তাদের বাড়িতে এখন কেবল স্বজনহারা আহাজারি। শুক্রবার সকালে ঢাকা থেকে নিহতদের লাশ গ্রামের বাড়িতে পৌঁছার পর তাদের লাশ দাফন করা হয়। আইন শৃঙ্খলা রক্ষা সহ দাফন কার্য সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেছে পুলিশ, আর নিহতদের পরিবারের সদস্যদের সহযোগিতায় কাজ করেছে জেলা প্রশাসন। 2 ওয়ার্ডের 2 মেম্বার এবং আমরা যারা ছিলাম রিলেটিভ, আমাদের রিসিভ করার দায়িত্বে আমরা লাশ গ্রহণ করছি এবং লাশ মেয়ে এবং মেয়ের মানে ওর বউ এবং বাচ্চা এদের দাফন হইতেছে বাবার বাড়িতে, আর ওর দাফন হইতেছে ওর মামা বাড়িতে। যে ঘটনা কালকে হয়েছে এটা মাইনে নেওয়ার মতো না, তাহলে আইনগতভাবে আমরা চাই সঠিক তার বিচার হোক। গাজীপুরের এক গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেন বেল্লাল। পরিবারের সবার সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি যাওয়ার জন্য স্ত্রী ও সন্তান নিয়ে সদরঘাটে পৌঁছেছিলেন ঈদের দিন বিকালে। লঞ্চের ধাক্কায় ছিঁড়ে যাওয়া দড়ির আঘাতে ঘটনাস্থলে প্রাণ যায় এই 3 জন সহ মোট 5 জনের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদের দ্বিতীয় দিনও ঢাকা ছাড়ছেন বিপুল সংখ্যক মানুষ। মহাখালী বাস টার্মিনাল ও লঞ্চে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। ছুটি না পাওয়া, বাড়তি ভাড়া আর পথের ভোগান্তি এড়াতে ঈদের পর যাত্রা করলেও লাভ হয়নি। আর ঈদের পরেও এমন যাত্রী পেয়ে খুশি কাউন্টার মালিকরা। আর ঢাকা রেল স্টেশনে কমিউটার ট্রেনের টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ করেছেন যাত্রীরা। ইফতেখার রেজা রিপোর্ট। ঈদুল ফিতরের ছুটিতে এবারও রাজধানী ছেড়েছেন বিপুল সংখ্যক ঢাকাবাসী। তবে ঈদের আগের 2-1 দিন ছাড়া যাত্রীর চাপ তেমন একটি ছিল না। তবে ঈদের দ্বিতীয় দিন সকালে মহাখালী বাস টার্মিনালে যাত্রীর চাপ ছিল চোখে পড়ার মতো। টিকিটের প্রত্যাশায় লাইনে দাঁড়াতে হয় তাদের। যাত্রীরা বলছেন ঈদের পরে এমন ভিড় তাদের ধারণার বাইরে। ঈদের পরে যাচ্ছি যে একটু ভিড় কম হবে মনে করে, এর জন্য যে ঈদের পরে যে এই রকমের ভিড় হবে তা তো আর বুঝতে পারিনি, তাহলে তো ঈদের আগেই কষ্ট করে যাইতাম। ঈদের আগে টিকিটের দাম বেশি হওয়ায় কেউ কেউ পরে রওনা করেন। তবে চাহিদার কারণে তাদের এখনো বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। এরকম ভিড় হবে কখনো ভাবি নাই, এজন্য তো ঈদের পরে যাওয়া হচ্ছে। টিকিট নিতে আমাদের অনেকটাই চাপাচাপির মধ্যে অনেকটা জ্যামজট মানে ক্লিয়ার করে তারপর নিতে হয়েছে। ঈদের পরেও ঘরমুখ যাত্রীর এমন চাপে খুশি বাস কর্মীরা। আলহামদুলিল্লাহ, সকাল থেকে ফার্স্ট ট্রিপ থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো যাত্রী।
ঈদের দ্বিতীয় দিনে সদরঘাট থেকে চাঁদপুর ও ভোলার ইলিশার লঞ্চেও ছিল ভিড়। অতিরিক্ত যাত্রী নিয়ে টার্মিনাল ছেড়ে যায় লঞ্চগুলো। কমলাপুরে সকাল থেকে ছিল রেলযাত্রীর ভিড়, তবে বেলা বাড়ার সাথে সাথে কমে যায় চাপ। তবে কমিউটার ট্রেনে সব স্টেশনের টিকিট বিক্রি না করার অভিযোগ করেন যাত্রীরা। জানান সবাইকে দিতে হচ্ছে সবশেষ দূরত্বের ভাড়া। টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা, 160 টাকা ভাড়া রাখতেছে। 7টার টিকিট চাইছি, 4টার সিট দিচ্ছে, 3টার ভাড়া এক্সট্রা, মানে দাঁড়ানো পরে আমরা বলছে যে 160 টাকার 7টা টিকিটের যা টাকা সেই টাকা নিচ্ছে। এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দায়ী করেন কাউন্টার কর্মীরা। আর এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি স্টেশন ম্যানেজারের। জয়দেবপুরের টিকিট আমার কাছে নাই, আমি দিচ্ছি না। জয়দেবপুরের টিকিট নিষেধ আছে। আপনি স্টেশনের মাস্টারকে জিজ্ঞাসা করেন, সম্পূর্ণ তথ্য পাবেন। এই ধরনের যদি কোনো অভিযোগ আসে যে মাঝ রাস্তায় টিকিট বিক্রি করা যাবে না, এরকম কোনো ওদের নিয়ম নাই। যদি ওরা জানে সেভাবে আমাদের জানলে তারা আমরা ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে। পরে দেশ টিভি টিম স্টেশন মাস্টারকে নিয়ে কাউন্টারে গেলে দেওয়া হয় সব দূরত্বের টিকিট। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দর্শক, এদিকে ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে আনন্দ সময় কাটাতে বিনোদন কেন্দ্রে জড়ো হয়েছেন অনেকে। মিরপুরে জাতীয় চিড়িয়াখানা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনাকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, আর যারা আসছেন দর্শনার্থীরা কি বলছেন জানাবেন। সাবরিনা, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পারছেন। চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, আর আগত দর্শনার্থীরা কি বলছে? লাবণী, আপনাকেও ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজকে কিন্তু ঈদের দ্বিতীয় দিন, আর সেই উপলক্ষে আমি দেখতে পাচ্ছি আমার আশেপাশে যে ঈদ উল ফিতরকে নিয়ে দর্শক সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। আমরা পরবর্তীতে আবার সাবরিনার সাথে যুক্ত হয়ে আপনাদেরকে চিড়িয়াখানা থেকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব। কয়েক বছর ধরে হলেও রাজাকারের তালিকার কাজ শেষ করতে পারছে না সরকার। মুক্তিযুদ্ধমন্ত্রী জানান, 53 বছর পর তথ্য পাওয়া এখন দুষ্কর। তার মতে প্রশাসনে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী লোকদের জন্য এই কাজটি বাধাগ্রস্ত হচ্ছে। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, যাই হোক না কেন রাজাকারদের সঠিক তালিকা হতেই হবে। এদিকে রাজাকারের তালিকা তৈরির দায়িত্বে থাকা কমিটির প্রধান শাহজাহান খান জানান, 150 উপজেলার তালিকা প্রস্তুত, মন্ত্রী বললেই তা তুলে দেওয়া হবে। জয় যাদবের রিপোর্ট। মুক্তিযুদ্ধে হানাদারদের সহায়তার জন্য এদেশীয় দোসর রাজাকারদের একটি তালিকা ছিল সে সময়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেই তালিকা থেকে প্রথম দফায় 2019 সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে রাজাকার, আলবদর, আল শামস বাহিনীর 10,789 সদস্যের তালিকা প্রকাশ করে সরকার। এ নিয়ে দেখা দেয় বিতর্ক, নাম আসে অনেক মুক্তিযোদ্ধারও। ফলে তালিকাটি প্রত্যাহার করে নেয় সরকার। তখনই সিদ্ধান্ত হয় ঢালাওভাবে না করে 2 শ্রেণীতে করা হবে রাজাকারের তালিকা। একটি যারা সক্রিয়ভাবে পাকিস্তানিদের সহায়তা করেছে তারা, আরেকটি যারা জীবন বাঁচাতে নাম লিখিয়েছেন তারা। ওই সময়ে যদি হতো সহজ ছিল, যত দিন যায় তত জটিলতা বাড়ে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, এখনো প্রশাসনে রয়ে গেছে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরা, ফলে বাধাগ্রস্ত হচ্ছে রাজাকারের তালিকার কাজ। প্রত্যক্ষ বাধা দেন, কর্মের মাধ্যমে বাধা যাতে না হয়। আপনি সরাসরি তো না করতে পারবেন না, এমন কিছু কাজ করবেন যাতে এটা বাধাগ্রস্ত হয়। তো নিশ্চয়ই এখন প্রশাসনে বলবে তো প্রমাণ করেন যে চেতনার, স্বাধীনতার চেতনা কতজন ধারণ করে, সেটা তো এরা তো এখন বলবো যে প্রমাণ না করে ঢালাওভাবে একটা কথা হচ্ছে। আবার আমি যেহেতু মন্ত্রী, আমার পক্ষে বলা তো আরো কঠিন। স্থানীয় লোকজনের কাছ থেকে জেনেই এই তালিকা চূড়ান্ত করতে হবে জানান মন্ত্রী। সেখানে কমিটি করে ওই এলাকার মানুষের কাছ থেকে শুনে যে কারা এই স্বাধীনতা বিরোধী সক্রিয় ভূমিকা ছিল সেটা জেনে করা উচিত। কোনো ঢালাওভাবে কোনো কিছুর উপর নির্ভর করলে হবে।
একাদশ সংসদের মেয়াদেই রাজাকারের তালিকা করার জন্য সেই সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খানকে প্রধান করে 3 সদস্যের কমিটি হয়। কমিটি এখন পর্যন্ত 150 উপজেলায় রাজাকারের তালিকা চূড়ান্ত করেছে। আমি প্রায় 1.5 শতাধিক উপজেলার তালিকাটা প্রস্তুত করেছি। এটাকে নিয়ে আমি মন্ত্রীর সঙ্গে কথা বলি, উনি যেভাবে পরামর্শ দেয়, এখনও যদি চায় আমি দিয়ে দিতে পারবো, বা পরবর্তীতে যদি উনি বলেন যে না একসঙ্গে দেন, সেটা করতে হলে আরও সময় লাগে। ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলেন, কোনো টাল বাহানা নয়, রাজাকারের প্রকৃত তালিকা করতেই হবে। অবশ্যই তালিকা উচিত, এটি আমাদের রাজনৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এখানে ভীরুতা দেখানোর কোনো সুযোগ নেই। যত প্রভাবশালী মানুষ হোক না কেন, তাদের আত্মীয় স্বজনের নাম আসলে তাদের নাম থাকতেই হবে। নেতারা বলেন, দেশে এখনো স্বাধীনতা বিরোধীরা নানাভাবে তৎপর। ইতিহাসের সত্য ধরে রাখতে এই তালিকা প্রয়োজন। এই তালিকা তৈরি। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। দর্শক, সংবাদ দুপুরে আরো থাকছে। পানিতে ফুল ভাসিয়ে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব শুরু, অশান্ত পাহাড়ে শান্তি কামনায় প্রার্থনা। কুকিচিন বা কেএনএফ যে সন্ত্রাসী গোষ্ঠীর হোক না কেন, তাদের জায়গায় এই মাটিতে হবে না। সন্ত্রাসী গোষ্ঠীদের কঠোরভাবে দমন করা হবে বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শুক্রবার সকালে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। হানিফ আরও বলেন, যারা আজ সরকারের বিরোধিতা করছেন, তারা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখন দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে গিয়েছিল। বাংলাদেশ চরম ব্যর্থ রাষ্ট্র থেকে আজ উন্নয়নশীল রাষ্ট্র এর স্বীকৃতি পেয়েছে। এ উন্নয়ন যাদের ভালো লাগে না, তারাই আবোল তাবোল বকছে। কোনো একটা সংগঠন আত্মপ্রকাশ করার পরই তারা যখন সশস্ত্র অবস্থায় তাদের যদি শক্তি দেখানোর জন্য চেষ্টা করে, তখন বুঝতে হবে যে এর পিছনে কারো না কারো হয়তো মদত আছে। সেটা সরকারি গোয়েন্দা সংস্থা তদন্ত করে বের করবেন যে কারা এর পেছনে মদত দিচ্ছেন। তবে আমরা একটুকু আশ্বস্ত করতে পারি, বাংলাদেশের মাটিতে এই ধরনের সন্ত্রাসী সংগঠন, এদের অস্তিত্ব এটা রাখা হবে না। সম্প্রতি দেশে ভারতীয় পণ্য বর্জন নতুন মাত্রা পেয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের দাবি, আওয়ামী লীগ বিদ্বেষ থেকেই মানুষের এ অবস্থান। যতদিন দেশটি বাংলাদেশের মানুষের মানসিক অবস্থা বিবেচনায় না নেবে, ততদিন ভারতের বাংলাদেশ নীতি ব্যর্থ হবে। আর ভারতীয় পণ্য বর্জনে সফলতা না এলেও এমন কর্মসূচি দেশের রাজনীতিতে দিল্লির দাদাগিরি প্রতিবাদ বলে মনে করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সাইফুর রিপনের রিপোর্ট। ক্ষমতাসীন আওয়ামী লীগকে সমর্থন ও বাংলাদেশের রাজনীতিতে ভারত সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে বেশ কিছুদিন ধরে ভারতীয় পণ্য বয়কটের কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। সমমনা রাজনৈতিক দলগুলোর মতো বয়কট কর্মসূচিকে এরই মধ্যে সমর্থন জানিয়েছেন বিএনপিরও বিভিন্ন স্তরের অনেক নেতা। ভারতীয় পণ্য বর্জন কর্মসূচির সফলতা নিয়ে সংশয় থাকলেও একে দেশের রাজনীতিতে অন্য দেশের হস্তক্ষেপের প্রতিবাদ হিসেবে দেখছেন নাগরিক ঐক্যের সভাপতি। আরে ভাই, ইন্ডিয়ানটা দিচ্ছেন কেন? অন্য দেশে নাই হচ্ছে, এটা 4 টাকা বেশি দিয়ে হলে অন্য দেশের জিনিস কিনছে লোকে, অনেক না। যেটা ভারতীয় পণ্য ব্যবসায়ীদের বা ভারত সরকারকে খুব চিন্তায় ফেলে দিতে পারে। ভারতীয় পণ্য বর্জনের মধ্যে দিয়ে এইটা প্রমাণিত হয়েছে, মানুষ ভারতের এই রাজনৈতিক দাদাগিরিকে না বলছে। বিএনপি নেতাদের দাবি, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের জনগণের সাথে ভারত সুসম্পর্ক অব্যাহত রাখতে চায় কি চায় না, সে বার্তা স্পষ্ট করতেই পণ্য বর্জন। শ্রীলঙ্কার সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ভালো না, নেপালের সঙ্গে ভালো না, মালদ্বীপের সঙ্গে ভালো না, ভুটানের সঙ্গে ভালো না, মিয়ানমারের সঙ্গে ভালো না, আফগানিস্তানের সঙ্গে ভালো না, পাকিস্তান না হয় বাদে দিলাম, আছি তো কেবল আমরা। ভালো বলতে যতটুকু ততটুকু হচ্ছে আমাদের সঙ্গে, ভারতের জনগণের সঙ্গে, বাংলাদেশের জনগণের সঙ্গে। সেই ঝুঁকিটা ভারতের বর্তমান সরকার নিয়ে জনগণের সম্পর্কটা নষ্ট করবে কিনা, এটা তাদের পুনর্বিবেচনা করা উচিত। এই বার্তাটাই আমরা দিতে চাচ্ছি। আওয়ামী লীগের মতো এরকম নমনীয় নতজানু আর কোনো দল বাংলাদেশে পাবে না, সেই জন্যই তারা সমর্থন করে যাচ্ছে। এমনকি বিরোধী দলের নেতাদের মধ্যেও কেউ যদি একটু নড়বড়ে হয়ে যায়, তখন সুজাতা সিংয়ের মতো কেউ এসে আবার ঠিক করে, হোসেন মোহাম্মদ এরশাদের বেলায় যেটা আমরা দেখেছি। সুতরাং একটি দেশের রাজনীতিতে এরকম নগ্ন হস্তক্ষেপ
আমরা আশা করি না ভারতের কাছ থেকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলছেন, দেশের তরুণ প্রজন্ম কেন ভারত বিদ্বেষী হচ্ছে তা দেশটির নীতি নির্ধারকদের পর্যালোচনা করতে হবে। ভারত সরকারের ব্যর্থতা, তাদের যারা নীতি নির্ধারক রয়েছে, তাদের যারা রাজনীতি যারা পরিচালনা করেন, তাদের সাউথ ব্লক রয়েছে, যতক্ষণ পর্যন্ত না ভারত নির্মোহভাবে এই বাংলাদেশের মানুষের যে সাইকোলজিক্যাল স্টেট সেটা পর্যালোচনা না করবে, আমি বিশ্বাস করি ভারতের বাংলাদেশ নীতি ততদিন পর্যন্ত সম্পূর্ণ ব্যর্থ হবে। আওয়ামী লীগ বিদ্বেষী হওয়ায় দেশের মানুষ ভারত বিদ্বেষী বলেও দাবি করেন ডক্টর মঈন খান। পরিস্থিতির কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ আজকে আওয়ামী লীগ বিদ্বেষী, এবং আওয়ামী লীগ বিদ্বেষী হবার কারণে আজকে সেটার বহিঃপ্রকাশ হচ্ছে ভারত বিদ্বেষী। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করে মাঠে তৎপর বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। এলাকাবাসীর দোয়া চেয়ে পোস্টার সাটিয়ে মাঠে অবস্থান জানান দিচ্ছে তারা। কেন্দ্রীয়ভাবে অংশ নেয়ার কোনো ঘোষণা না এলেও ময়মনসিংহের 13টি উপজেলার মধ্যে বেশ কয়েকটিতে প্রচারণা চালাচ্ছেন তারা। ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের রিপোর্ট। উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে ময়মনসিংহ সদর, ঈশ্বরগঞ্জ, ফুলবাড়িয়া, ত্রিশাল, মুক্তাগাছা এবং হালুয়াঘাটে সরব বিএনপি জামাতের নেতারা। ব্যানার পোস্টারে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে ভোটারদের দোয়া ও সমর্থন চাচ্ছেন তারা। ঈশ্বরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করা জামাত নেতা অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান জানান, দলীয় প্রতীক না থাকায় নির্বাচনে জয় আশা করছেন তিনি। আমি আশা করি যে একটা সুন্দর ফেয়ার নির্বাচন হবে, এটা আমরা আশা করি। যদি এটা না হয় তো সামাজিকভাবে আমরা আরেকবার পরাজিত হব। একই উপজেলা থেকে চেয়ারম্যান পদে প্রচারণায় নেমেছেন জেলা উত্তর বিএনপির সদস্য অ্যাডভোকেট শাহজাহান কবির সাজু। জানান, ভোট দেওয়ার সুযোগ পেলে মানুষ বিএনপির জনপ্রিয়তা প্রমাণ করবে। বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে আমরা জানি যে 80%-এর উপরে মানুষের সমর্থন আছে, 20% ভোট আছে যেটা আওয়ামী লীগকে মানুষ দিতে 20%ও দিতে চায় না, তো 20% লোক আছে আওয়ামী লীগের। জামাতের অংশগ্রহণ নিয়ে কোনো কথা না বললেও বিএনপির নির্বাচনে যাওয়ার সুযোগ নেই বলে জানান সিনিয়র নেতারা। যেখানে জনগণের বৃহত্তর স্বার্থের একটি আন্দোলন দীর্ঘদিনের চলমান আছে, সেই জায়গায় আমার মনে হয় দলের সিদ্ধান্ত তাকে মাথায় রেখে চিন্তা ভাবনা করা উচিত। আওয়ামী লীগের নেতারা বলছেন, বিএনপি জামাতের প্রতিদ্বন্দ্বিতার কথা মাথায় রেখে গ্রহণযোগ্য প্রার্থীকে সমর্থন দেয়া হবে। যেহেতু আমরা আওয়ামী লীগ করি, আমরা চাইবো যেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়। দলীয় মনোনয়ন না থাকলেও প্রত্যেকের একটা রাজনৈতিক পরিচয় থাকে। আমরা মনে করি যে এখান থেকে সেরকম সিলেকশন হয়তো হবে। সবার অংশগ্রহণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সাধারণ ভোটার সহ তৃণমূল নেতাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। নদী, ছড়া সহ পানির প্রাকৃতিক উৎসে ফুল নিবেদনের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব। সকালে খাগড়াছড়িতে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল দিয়ে পুরাতন বছরের গ্লানি ভুলে নতুন বছরের জন্য মঙ্গল কামনা করা হয়। আজ চাকমাদের ফুল বিজু এবং ত্রিপুরাদের হাড়ি বৈশুর মধ্য দিয়ে বর্ষবরণের এই উৎসব শুরু হয়েছে। এই উৎসব দেখতে খাগড়াছড়িতে বেড়েছে পর্যটকের সংখ্যা। বলা যায় উৎসবের রঙিন পার্বত্য চট্টগ্রাম। প্রাণের এই উৎসব ঘিরে পাহাড় এখন রঙে রঙিন। ফুলবিজুর মাধ্যমে আমরা প্রথমে বউ সকালে ফুল দিলে গঙ্গাবার উদ্দেশ্যে আমরা ফুল দিয়ে আমরা প্রার্থনা জানিয়ে আমরা ফুলবিজু উদ্বোধন করে থাকি। আমরা এটার জন্য অনেক অধীর অপেক্ষা করে থাকি, সেই কারণে আমরা আজকে চেঙ্গিতে ফুল বাসানোর জন্য আসছি। আর কালকে আমাদের মূল বিজু, পরশুদিন হবে নতুন বছর। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করার জন্য আমাদের আজকের এই ফুলবিজু। সংবাদ দুপুরে আরো থাকছে। দামেস্কে ইরানি কনসুলেটে ভয়াবহ হামলা ঘিরে মধ্যপ্রাচ্য জুড়ে সতর্কতা। মার্কিন নাগরিকদের ইসরায়েল ভ্রমণে বিধিনিষেধ। এদিকে ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু উৎসবে মেতেছে পার্বত্য বান্দরবানে তংচঙ্গা ও চাকমা সম্প্রদায়ের মানুষ। এ সময় সবার মঙ্গল কামনায় প্রার্থনা কামনা করেন তারা। পাশাপাশি অশান্ত পাহাড় শান্তিতে ভরে উঠুক এমন প্রত্যাশা করেন তারা। আগামী 3 দিন চলবে এই উৎসব। বান্দরবান থেকে আবুল বাশার নয়নের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন ফারজানা ইসলাম।
মেয়েরা বাহারি রঙের পিনন হাদি আর ছেলেরা ধুতি পাঞ্জাবি ফতুয়া পরে হাজির সাঙ্গু নদীর তীরে। নদীর কিনারায় ফুল রেখে কেউ প্রণাম করছেন মা গঙ্গার উদ্দেশ্যে, আবার কেউ প্রার্থনা করছেন। এভাবে বিভিন্ন বয়সী নারী পুরুষ ও শিশু পানিতে ফুল ভাসানোর উৎসবে মেতে ওঠে বান্দরবানে। চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায় ফুল ভাসানোর মধ্য দিয়ে পুরনো বছর বিদায় জানান। সেই সঙ্গে অতীতের সব দুঃখ গ্লানি পেছনে ফেলে নতুন বছরে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি পাহাড়ে বিরাজমান অশান্তি দূর হয়ে সমগ্র পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে শান্তি কামনা করেন তারা। প্রার্থনা করি পাহাড়ে যত চাকমা মারমা সমগ্র জাতি পাহাড়ে ওই সুখ শান্তি থাকুক, এটাই গঙ্গামার কাছে প্রত্যাশা। ফুল্লই শ্রদ্ধা গুজে ফাঙ্গুরি আর মা গঙ্গারে সাক্ষী রাগেনি সুখে শান্তিতে থেবাতে। উৎসব মুখর পাহাড়িরা বছর জুড়েই মেতে থাকে নানা উৎসবে। তবে সবকিছুই ছাপিয়ে যায় বয়সবিদায় ও বরণ উৎসব, যা বৈশাখী নামে পরিচিত। বাংলা বর্ষের শেষ দিন তঞ্চঙ্গা ও চাকমারা ফুলবিজু হিসেবে পালন করেন। পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে আমরা অনেক আনন্দভাবে আশীর্বাদ স্বরূপ আমরা বরণ করিনি। সবসময় যাতে সুখে শান্তিতে থাকতে পারি, আমরা জগতের সকল প্রাণী সুখে থাকুক সে প্রত্যাশা করে ফুল বাসানো হয়। ঐতিহ্য অনুযায়ী চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায় ফুল দিয়ে ঘর সাজান। শনিবার উৎসবের প্রধান দিন মূল বিজু উদযাপন হবে। ঘরে ঘরে হবে পাচন আতিথেয়তা। আগামী রোববার গজ্জাপজ্জা বা বিশ্রামের মধ্য দিয়ে শেষ হবে উৎসব। নিউজ ডেস্ক, দেশ টিভি। দামেস্কে ইরানি কনসুলেটে ভয়াবহ হামলা ঘিরে মধ্যপ্রাচ্য জুড়ে সতর্ক অবস্থা। ইরানি হুমকির পর ইসরায়েলের নিজ দেশের নাগরিকদের ভ্রমণে বিধি নিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও না ছড়াতে তেহরানকে সতর্ক করেছে ব্রিটেন। লুৎফর কবিরের রিপোর্ট। সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে হামলায় গোটা মধ্যপ্রাচ্যে থমথমে পরিস্থিতি। 1 এপ্রিলের ওই হামলায় ইরান ইসরায়েলকে দায়ী করলেও অস্বীকার করে আসছে নেতানিয়াহু সরকার, কিন্তু কঠোর বদলা নেবে বলে হুঙ্কার দিয়ে আসছে তেহরান। এ নিয়ে উত্তেজনা তুঙ্গে। দামেস্কে হামলায় ইরানকে না জড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওই ঘটনায় ওয়াশিংটনের কোনো হাত নেই বলেও আবারও দাবি করেছেন হোয়াইট হাউসের এই মুখপাত্র। আমরা ইরানের কাছ থেকে প্রতিনিয়ত হুমকি পাচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করেছেন ইসরায়েলের নিরাপত্তা সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবেন। আমরা চাই না সংঘাত অঞ্চলটিতে আরও ছড়িয়ে পড়ুক। দামেস্কে যা ঘটেছে তাতে আমাদেরও কোনো হাত নেই। এদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানকে কড়া ভাষায় সতর্ক করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। সামাজিক মাধ্যম এক্সে বার্তায় তিনি বলেন, তেহরানের হুমকি আঞ্চলিক উত্তেজনা ভবিষ্যতে আরও উস্কে দিতে পারে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সংযত থাকার আহ্বান জানিয়েছে রাশিয়া ও জার্মানি। সিরিয়ার দামেস্কের দূতাবাসে ইসরায়েলের বিমান হামলার পর ইরানের পাল্টা হুমকির মধ্যে রাশিয়া ও জার্মানি এ আহ্বান জানালো। এ ঘটনায় বৃহস্পতিবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে ফোনালাপে উত্তেজনার তীব্রতা বৃদ্ধি এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। জবাবে নীরব ভূমিকার জন্য জার্মানির তীব্র সমালোচনা করেন আমির আবদুল্লাহিয়ান। বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তেল আবিবের এ ধরনের কর্মকাণ্ডের আনুষ্ঠানিক নিন্দা জানানো উচিত। মধ্যপ্রাচ্যে বিরাজমান পরিস্থিতিতে সতর্কতার অংশ হিসেবে তেহরানে ফ্লাইট পরিচালনা স্থগিতের সময় বাড়িয়েছে জার্মান বেসামরিক বিমান পরিবহন সংস্থা লুফথানসা। ইরান প্রতিশোধমূলক হামলা চালাতে পারে এমন শঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদের দ্বিতীয় দিনেও অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ গেছে অর্ধশতাধিক ফিলিস্তিনির। বৃহস্পতিবার উপত্যকা জুড়ে আহত হন আরও অনেকে। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা চলা অবস্থাতেই আবাসিক বাড়িঘর লক্ষ্য করে চলে বিমান হামলা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে, দক্ষিণাঞ্চলের খান ইউনিস থেকে সেনা প্রত্যাহারের পর সেখানকার চারদিকে প্রকট হয়ে ধরা পড়েছে ধ্বংসযজ্ঞ। চিকিৎসা সেবা সহ সবকিছুতে ভয়াবহ পরিস্থিতি। আর ফিলিস্তিন ভূখণ্ডটিতে দুর্ভিক্ষ আসন্ন বলছে হোয়াইট হাউস। গেল বছরের 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর বর্বরতায় নিহত বেড়ে দাঁড়িয়েছে 33,500, আহত 76,000-এর বেশি।
দেশের ঘরোয়া ক্রিকেটের মান ততটা খারাপ না হলেও আন্তর্জাতিক সংস্কৃতিতে অনেকটাই পিছিয়ে। টেস্ট ক্রিকেটে পিছিয়ে যাওয়ার এটাই বড় কারণ বলে মনে করেন জাতীয় দলের সাবেক 2 ক্রিকেটার মোহাম্মদ রফিক ও খালেদ মাসুদ পাইলট। জাতীয় দলে ঢোকার প্রক্রিয়াতেও বড় ধরনের দুর্বলতা আছে বলে মনে করেন তারা। রিফাত আঞ্জুমের রিপোর্ট। আমার কাছে মনে হয় যে আমাদের ডোমেস্টিক ক্রিকেট আর ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ খেলা অনেক ডিফিকাল্ট, মানে অনেক ডিফারেন্ট ভাই। আমার কাছে স্টিল মনে হয় যে ফার্স্ট ক্লাস ক্রিকেটটা আমরা যে চ্যালেঞ্জটা এখানে ফেস করি ওরকম কোয়ালিটি ম্যাচ আমরা খেলতে পারি না। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনে মুমিনুল ও শান্তের কণ্ঠে ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে একই সুর। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থানটাও পরিষ্কার। টেস্ট ক্রিকেটে পদার্পণের 24 বছর পেরিয়ে গেলেও এ সময় 142 ম্যাচ খেলে জয়ের দেখা পেয়েছে মাত্র 19 ম্যাচে। গড়ে প্রতি বছর 6 ম্যাচ খেলে একটি ম্যাচও জিততে পারেনি টাইগাররা। জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক মনে করেন ঘরোয়া ক্রিকেটে ব্যাটারদের কোনো চ্যালেঞ্জের সামনে পড়তে হয় না বলে দেশের টেস্ট ক্রিকেটের এমন বেহাল দশা। তুমি আগে চিন্তা করতে যে ডোমেস্টিকে কার বল ফেস করছো আর তুমি ইন্টারন্যাশনাল কাদের বল ফেস করবা। হ্যাঁ, তোমার ওই বলার কত স্পিডে বল করে আর ওরা কত স্পিডে বল করে। তা আমাদের ডিফেন্সটা এখানে আপনার ডোমেস্টিকের ফিটনেস আর ন্যাশনাল ফিটনেস কি এক হবে? আর দেশের প্রথম শ্রেণীর ঘরোয়া ক্রিকেটের মান খুবই নিম্নমানের বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আমাদের ফার্স্ট ক্লাসে আলটিমেটলি বলবো যে খুবই পোর, হয়তো আনুষ্ঠানিকতা হয়, ফার্স্ট ক্লাসে খেলা হয়, কিন্তু প্রপার যে ফার্স্ট ক্লাস থেকে যে জিনিসটা ফিডব্যাকটা আপনারা চাচ্ছেন যে ভবিষ্যতে টেস্ট ম্যাচে যে ভালো খেলবো, সেই ফার্স্ট ক্লাসে সেরকম ফিডব্যাকটা আসলে আসে না। সাবেক এই টাইগার দলপতি মনে করেন ঘরোয়া ক্রিকেটের সংস্কৃতি আন্তর্জাতিক মানের নয়। আমাদের যে ডোমেস্টিক, সেই ডোমেস্টিকের কালচারটা আমার কাছে মনে হয় যে একদম ইন্টারন্যাশনাল মানের না, ভালো মানের না, যেখানে কিনা আপনি চ্যাম্পিয়ন হওয়ার মতো না। ওভারঅল ক্রিকেটকে যদি ডেভেলপ করতে হয় আমার মনে হয় যে ডোমেস্টিক দিয়েই আপনাকে ইমপ্রুভ করতে হবে। এবং ডোমেস্টিক শুধু ক্রিকেট প্লেয়ারকে চিন্তা করলে হবে না, পুরা একটা মানে রেজাল্ট করার জন্য যে জিনিসগুলো দরকার সেই প্রক্রিয়াটা তৈরি করা দরকার, সেটার অনেক বড় ঘাটতি আছে। সাবেক 2 ক্রিকেটারই বলেছেন জাতীয় দলে খেলতে শুধু একটা মৌসুম নয়, ধারাবাহিকভাবে ভালো করার পরেই সুযোগ দেওয়া উচিত। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। দর্শকের পর্যায়ে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে আগুনে পুড়ল হাজারীবাগ বস্তি, নিঃস্ব বহু পরিবার। ভাসান থেকে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 6 জন, হাসপাতালে। সদরঘাটে 5 প্রাণহানিতে গ্রেফতার 5 জনের 3 দিনের রিমান্ড মঞ্জুর। পিরোজপুরে বেল্লালের পরিবারে চলছে শোকের মাতম। ঈদের দ্বিতীয় দিনও ঢাকা ছাড়ছে মানুষ, ট্রেন লঞ্চেও চাপ। বাসে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ, ছুটিতে বিনোদন কেন্দ্রে ভিড়। এবং আওয়ামী বিদ্বেষ থেকেই ভারতীয় পণ্য বর্জন করছে দেশের জনগণ, দাবি মঈন খানের। দিল্লির দাদাগিরির প্রতিবাদ, মত মান্নার। দর্শক, এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।